আচ্ছা, তাহলে আমাদের কি বললাম, কপার, জিঙ্ক এগুলোর জারণ বিভব বা বিজারণ বিভবের মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে। জারণ বিভব এবং বিজারণ বিভবের মান একই, শুধু চিহ্নের পরিবর্তন করতে হয়। আচ্ছা, এরপরে কি 46 নাম্বারটা, এখানে কি বলছে, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? আমরা সবাই জানি অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। ক্যাথোডে কি ঘটবে? বিজারণ ঘটবে। ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? ড্যানিয়েল সেলে অ্যানোড রূপে আমরা জানি জিঙ্ক, ক্যাথোড রূপে কপার। তাহলে ড্যানিয়েল সেলে কোনটা ব্যবহার করা হবে? অ্যানোড রূপে জিঙ্ক। আর কপার কি হিসেবে ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে, ক্যাথোড। আচ্ছা, এরপর লবণ সেতুতে নিচের কোন লবণ ব্যবহার করা হয়? আর আমরা জানি লবণ সেতুতে বেশ কয়েকটা লবণ আছে, যেমন মনে করো লবণ সেতুর লবণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসে মাঝে মাঝে। লবণ সেতুর লবণ, এর মধ্যে আছে পটাশিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম নাইট্রেট আছে, তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট আছে, তারপরে সোডিয়াম সালফেট আছে। তাহলে এই জিনিসগুলো কি করা হয়? ব্যবহার করা হয়, আমার লবণ সেতুর লবণ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে দেখো, লবণ সেতুতে উপযুক্ত একই কথা আবার সেই কে কে আছে, KCl, কপার সালফেট, কপার ক্লোরাইড, কপার সালফেট, সোডিয়াম সালফেট, এগুলো কি সব ব্যবহার করা হয় আমার লবণ সেতুর লবণ হিসেবে। এরপর দেখো জিঙ্ক 2+, মানে কি হয়েছে? অ্যানোড। এটা কি অ্যানোড? ক্যাথোড কপার 2+ থেকে কপার হয়েছে, তার মানে জারণ বিভবের মান কমে গেছে, এটা ক্যাথোড। কোষ্ঠীর ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটবে? তাহলে ক্যাথোড তো এইটা, এখানে কি বিক্রিয়া ঘটবে? দেখো কপার 2+ ছিল, কপারে পরিণত হয়েছে, তার মানে কপার 2+, এই যে জিঙ্ক কর্তৃক যে দুইটা ইলেকট্রন ছেড়েছিল সেই দুইটা গ্রহণ করবে, গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এটা কি? আমার বিজারণ বিক্রিয়া। এরপর দেখো ইএমএফ এর সূত্র আমরা লিখে দিলাম যে ইএমএফ সমান কি হবে? অ্যানোড অক্সিডেশন, ক্যাথোড রিডাকশন। অ্যানোড অক্সিডেশন প্লাস ক্যাথোড রিডাকশন, এই যে অক্সিডেশন রিডাকশন। এরপরে 53 নম্বর, দেখো এই দুইটা মান দেওয়া আছে, একটা দেওয়া আছে, এটা দুইটাই দেখো বিজারণ বিভব, M1 2+1 M1 এবং কি M2+1 M, তার মানে দুইটাই কি দেওয়া আছে? আমার বিজারণ বিভবের মান দেওয়া আছে, 0.34 একটা, আর একটা হচ্ছে 2.3। তাহলে আমরা জানি জারণ বিভব যার বেশি তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি, জারণ বিভব যার কম তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করি। উল্টা হচ্ছে বিজারণ বিভব যার বেশি তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি, বিজারণ বিভব যার কম তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি। তাহলে দেখো এখানে বিজারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভব কম কার? এই যে M1 এর, তাহলে M1 কি হবে? অ্যানোড হবে। তাহলে আমরা কি জানি? অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। তাহলে দেখো তো অ্যানোড অক্সিডেশন মান তো দেয়া আছে, কিন্তু মান কি আমার অক্সিডেশনের মান দেয়া আছে নাকি রিডাকশনের মান দেয়া আছে? আমার বিজারণ বিভব দেয়া আছে, তার মানে রিডাকশনের মান দেয়া আছে, তার মানে আমাকে কি করতে হবে? চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে অ্যানোডে কত? -0.34, আর ক্যাথোডে আমার বিজারণ বিভবের মানই দেয়া আছে, তো ঝামেলা নাই, +2.30। তাহলে মানটা কত আসবে? +1.96। এরপর দেখো আবারও সেই জিঙ্ক 2+, মান দেওয়া আছে, এবং সাথে কি দেওয়া আছে? আমার সেই প্রমাণ তড়িৎদ্বার, দেখো 0.0 ভোল্ট। তড়িৎদ্বারে গঠিত কোষের কোষ সংকেতটা আমাকে লিখতে হবে। তো কোষ সংকেত দেখো উপরে দুইটাই সঠিকের মতোই লাগে, কিন্তু এখানে দেখো আমার এক্সট্রা ATM দেওয়া আছে, অর্থাৎ চাপের কথাটা উল্লেখ করা আছে। তাহলে কি হবে? জিঙ্ক 2+, অ্যাকোয়াস, এটাকে আমার অ্যানোড হিসেবে, অ্যানোডটাকে আমরা আগে লিখবো। আর হাইড্রোজেনের উপরে যেহেতু জিঙ্ক, তাহলে জিঙ্ককে অ্যানোড হিসেবে কাজ করবে, আর হাইড্রোজেনকে ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে আগে জিঙ্ক, পরে হচ্ছে হাইড্রোজেন। এখানে কি দেখো, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, অন্যদিকে আমার হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে, এখানে প্লাটিনামের কথা উল্লেখ আছে, সুতরাং উত্তর হবে খ। এরপর দেখো লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটা ব্যবহার করা হয় বলো তো? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কতটুকু আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়? 1.25 থেকে 1.29, তাই না? আচ্ছা, এবং এই জিনিসটা মেনটেন করার জন্য কি করা হয়? পানি দেওয়া হয়। এবং সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব যদি আমি বলি কত? 4.5 মোলার। ওকে, লেড সঞ্চয় কোষে আবারও একই প্রশ্ন, তড়িৎ বিশ্লেষক হিসেবে কাকে ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিডকে। লেড সঞ্চয় কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? আমরা দেখছি 1.25 থেকে 1.29, এই যে 1.25। লেড সঞ্চয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? 0.001 ওহম। এগুলো সব মুখস্থ জিনিস। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ের মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? একটু আগে আমরা বললাম যে পানি দেওয়া হয় কেন? মোটরকে ঠান্ডা করতে। আমরা যে পাওয়ার ট্রিলার দেখি চালাতে চালাতে গরম হয়ে যায়, পানি দেয় ঠান্ডা করতে, আসলে কি তাই না। আসলে কি আমার এই যে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক যে গুরুত্বটা 1.25 থেকে 1.29, এই জিনিসটা মেনটেন করার জন্যই মূলত পানি দেওয়া হয়। এই যে, তাহলে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব সঠিক রাখতে।
স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে যুক্ত হয়? লেড যুক্ত হয়। আমরা জানি কি লেড এগুলো কি এক একটা ভারী ধাতু, তো কে যুক্ত হচ্ছে? লেড যুক্ত হচ্ছে। শুষ্ক কোষের বিভব কত? শুষ্ক কোষ মানে কোনটা? ড্রাই সেল। তো ড্রাই সেল কোনটা? ড্রাই সেল আমরা যেটা কি হিসেবে ব্যবহার করি, রিমোট কন্ট্রোল বলো বা আমাদের যে বিভিন্ন টর্চ লাইট, সেই টর্চ লাইটে আমরা সেই ড্রাই সেল ব্যবহার করি এবং একে আমরা কি নামে ডাকি? 1.5 ভোল্টের ব্যাটারি বলে রাখি, তাই না? তাহলে এই যে 1.5 ভোল্ট। আরও কিছু জিনিস আমার নাম মনে রাখতে হয়, যেমন ক্যালকুলেটরের ব্যাটারি আছে, তারপরে কি আছে, হাইড্রোজেন ফুয়েল সেল আছে, এই জিনিসগুলোর ইএমএফ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপর দেখো শুষ্ক কোষের অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হয়? আমরা জানি কি শুষ্ক কোষের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ককে। অ্যানোড হিসেবে কে থাকে? জিঙ্ক। আর ক্যাথোড হিসেবে কে থাকে? কার্বন দণ্ড। কার্বন দণ্ড। তাহলে ক্যাথোড হিসেবে কি? সিসি। ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড, অ্যানোড হিসেবে জিঙ্ক। এরপর দেখো কোনটি লেড স্টোরেজ ব্যাটারির সংকেত বা কোষ ডায়াগ্রাম? তো লেড এর সংকেত কোনটা? দেখো এখানে লেড কি হয়েছে, লেড এখানে দেখো এর জারণ মান 0, লেড সালফেটের জারণ মান +2। এইখানে দেখো লেড সালফেটটা কি হয়েছে, লেড সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে লেড সালফেট উৎপন্ন করছে। তাহলে এখানে কি হয়েছে? 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ জারণ মান বেড়ে গেছে। তার মানে এটা কি হয়েছে? অ্যানোড হিসেবে কাজ করতেছে। অন্যদিকে দেখো লেড অক্সাইড, এখানে তার জারণ মান কত? +2, এখানে কত? 0। তাহলে দেখো জারণ মান কমে গেছে, তাহলে এটা কি হবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। সুতরাং আমার সংকেত কোনটা? এইটা। অন্যগুলো দেখো আমার জিঙ্ক টিঙ্ক এগুলো কিন্তু আমার কাজে লাগে না, তাই না? কোনটি রিচার্জ করা যায়? রিচার্জ করা যায় আমরা সবাই জানি, সেটা কি? আমাদের যে ব্যাটারি, মোবাইলের ব্যাটারি বলো বা ক্যালকুলেটরের ব্যাটারি বলো, এগুলো কি বারবার রিচার্জ করে করে কাজ করা যায়। তাহলে কোন ব্যাটারি আমাদের এখানে ব্যবহার করা হয়? লিথিয়াম আয়ন ব্যাটারি। খুব গুরুত্বপূর্ণ, লিথিয়াম আয়ন। লিথিয়াম ব্যাটারিতে কিন্তু রিচার্জ করা যায় না, অর্থাৎ নন রিচার্জেবল। এবং লিথিয়াম ব্যাটারি কোথায় ব্যবহার করা জানো? হার্টের যে পেসমেকার আছে না, দেখো হার্টের পেসমেকার আমাদের চামড়ার নিচে প্লেস করা হয়। এখন তুমি চিন্তা করো, এটা চার্জ বারবার ফুরাই যাচ্ছে, তুমি চামড়ার নিচ থেকে বের করে আবার চার্জে দিবা, আবার করবা, এটা ঝামেলা না? এর জন্য লিথিয়াম ব্যাটারি কোথায় ব্যবহার করে? হার্টের পেসমেকারে। কারণ লিথিয়াম ব্যাটারিতে চার্জ দিতে লাগে না এবং একবার চার্জ থাকলে সেটা প্রায় 7 থেকে 10 বছর পর্যন্ত আমাকে সার্ভিস দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমাদের কোনটি রিচার্জ করা যায়? তাহলে অবশ্যই লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। হার্টের পেসমেকার হিসেবে কোনটা ব্যবহার করা হয়? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি এটা কেমন? নন রিচার্জেবল। কি? আচ্ছা, এরপর দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ সুন্দরভাবে আমরা মনে রাখবো। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। দেখো হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে 1.2। এবং দেখো ফুয়েলের শব্দ কয়টা? 3টা, তার মানে 1.23। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? 1.23। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড রূপে একটা জিনিসই ব্যবহার করা হয়, সেটা কি? গ্রাফাইট। তোমাদের অপশনে অনেক সময় গ্রাফাইট না থেকে কার্বন থাকতে পারে, অর্থাৎ কার্বন কি? কার্বন গ্রাফাইটে গ্রাফাইট কি? কার্বনেরই একটি রূপভেদ। কার্বনের রূপভেদ কয়টা আছে? 2টা, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা কি? হিরক বা ডায়মন্ড। এর মধ্যে আমার যে হিরক, সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, হিরকের কি? sp3। কিন্তু আমার যে গ্রাফাইট কি? গ্রাফাইটের হচ্ছে সংকরণ হচ্ছে sp2, যে কারণে একটা পি ফাঁকা আছে, এখানে মুক্ত ইলেকট্রন থাকে এবং সে কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে অ্যানোড ক্যাথোড রূপে কাকে ব্যবহার করছে? গ্রাফাইট বা কার্বনকে। এবার দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা যায়? খুব গুরুত্বপূর্ণ, জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করে? আমরা জানি অ্যানোডে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস, আর ক্যাথোডে জ্বালানি হিসেবে কাকে ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাস। উত্তর কি? অক্সিজেন। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলে ক্যাথোডে জ্বালানি হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে? অক্সিজেন গ্যাসকে। নিচের কোন ফুয়েল সেলে 69 নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? তরল ইলেকট্রোলাইট থাকে না হচ্ছে পলিমার এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। তোমাদের একটা চার্ট দেয়া আছে, দেখবা অনেকগুলো ফুয়েল সেল নিয়ে একসাথে সুন্দর মতো চার্ট দেয়া আছে, সেইখানে দেখবা অ্যানোড ক্যাথোড সবকিছু খুব সুন্দর মতো ব্যাখ্যা করা আছে। দেখো নিচের কোনটি কি? আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করা হয়? আবারও সেই প্লাটিনামকেই ব্যবহার করা হয়। নিচের কোনটি পরিবেশ বান্ধব? অবশ্যই হাইড্রোজেন ফুয়েল সেল। এগুলো সব মুখস্থ জিনিস, আমি আর খুব ব্যাখ্যা করছি না। আচ্ছা, এরপরে দেখো একটা দেয়া আছে M3। এই 3 বলতে এখানে এর বোঝাচ্ছে এর যোজনীটা 3। যোজনী কত? 3। সেখানে কি করা হয়েছে? 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে, তার মানে আই কত সময়, তার মানে আমাকে কি বের করতে হবে? টি বের করতে হবে। চালনা করলে ক্যাথোডে এত গ্রাম, তার মানে এটা কি? ডাব্লুর মানটা দেয়া আছে। তাহলে আমরা কি জানি? সূত্র ডাব্লু সমান সমান MIT ডিভাইডেড বাই NF। এখান থেকে আমার টি বের করতে হবে, তাই না? তাহলে টি সমান সমান WNF ডিভাইডেড বাই MI। তাহলে আমরা মান বসাইলেই সুন্দর মতো আমার মানটা বের হয়ে যাবে 72,375 সেকেন্ড। দেখো কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না?
আমরা জানি কি আমাদের দুই ধরনের সেল আছে, তাই না? দুই ধরনের কোষ আছে। একটা কি, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা কি তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা কি জানি বলতো, এখানে যে তড়িৎ রাসায়নিক এই শব্দ থেকে আমরা জানি এখানে কি হয়, একটা বিক্রিয়া ঘটে, আগে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে, সেইখান থেকে আমি কি পাই, বিদ্যুৎ পাই, বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সেখানে কি হয়, বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে তারপরে আবার কি করতে হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হয়। তাহলে আবার এইখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে কি কোনো বিদ্যুৎ উৎপন্ন হওয়া সম্ভব? ওকে তো আমি বিদ্যুৎ দিয়েই তৈরি করছি, তাই না? তাহলে আমার কি তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ উৎপন্ন হয় না। এই যে কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, তড়িৎ বিশ্লেষ্য কোষ। লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? কোনটি বিজারিত হয়? একটু আগে আমরা দেখলাম না, লেড সালফেট ছিল, আর কি ছিল, লেড অক্সাইড থেকে কিসে পরিণত হবে, লেডে পরিণত হবে, তাই না? তাহলে এটা কি হবে, লেড অক্সাইড। এরপরে দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয় না? খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখানে একটু কনফিউশন লাগে অনেক সময়। দেখো সোডিয়াম ক্লোরাইডের দুই ধরনের দ্রবণ হতে পারে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, আরেকটা হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি, এর সাথে জল যুক্ত আছে, তাই না? জল মানে পানি যুক্ত আছে। কিন্তু গলিত দ্রবণ সেখানে কিন্তু শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড, তো সেখানে কি দুইটা আয়নই তৈরি হয়, একটা হচ্ছে সোডিয়াম আয়ন এবং আরেকটা হচ্ছে ক্লোরিন আয়ন। সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন থেকে আলটিমেটলি আমার সোডিয়াম উৎপন্ন হয়, সোডিয়াম ধাতু হিসেবে, এবং ক্লোরিন গ্যাস হিসেবে উৎপন্ন হয়। কিন্তু আমার জলীয় দ্রবণে দেখো আয়নগুলো কিন্তু সোডিয়াম ক্লোরাইড ছাড়াও